এই 10 বছরে ভালো কি হয়েছে আমাদের? পজিটিভ গ্রোথ কি ছিল আমাদের? টুডে আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। স্টিল কেন বায়াররা আমাদেরকে ভলিউমে কনসিডার করে? এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইজ অলসো পার্ট অফ দ্য কনসিডারেশন। এই ডিসিশনটা মেবি নেক্সট টাইম সে নিতে অনেকবার হেজিটেট করবে। কেন আমি ডিরেক্টলি ব্যান্ডেজ যেতে পারছি না? গ্যাপটা কোথায়? কেন বাইং অফিসের দরকার থাকে? সেটা কি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি নিতে হয় বাইং অফিসকে? দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ কিন্তু কোনো কিছু দিবে না। ওয়ার্ল্ড ইজ ভেরি লাইক চ্যালেঞ্জিং প্লেস। উই নিড টু আর্ন ইট। Welcome everyone in another podcast with Industry Academia and Mr. জাহিদুর রহমান। আমাদের আজকের গেস্ট জাহিদুর রহমান। উনি বাংলাদেশে আরএমজি ইন্ডাস্ট্রিতে মোর দেন 15 ইয়ার্স কাজ করছেন ইন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইন লোকাল বাইং অফিস, লোকাল ফ্যাক্টরিজ। আজকে আমরা ওনার সাথে কথা বলবো আমাদের ইন্ডাস্ট্রিতে গত 10-15 বছরে কি ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা কোথায় যেতে পারতাম এবং কারেন্ট কী কী চ্যালেঞ্জের কারণে আমাদের বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিটা তার ফুল পটেনশিয়ালে রিচ করতে পারেনি এখনো, নাকি পেরেছে। সো সেটা আমরা আজকে ডিসকভার করবো। সো জাহিদুর ভাই, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ এনাম ফর ইনভাইটিং মি। জাহিদুর ভাই, কারেন্টলি আপনি কাজ করছেন সেন্ট্রোটেক্সে অ্যাজ প্রসেস, ইউ আর ওয়ার্কিং উইথ দ্য প্রসেস ডিজাইন অফ আরএমজি অপারেশনস। সো আপনার এই কাজটা হোয়াট ইজ দ্য স্প্রেড অফ দ্য জব? আপনি আসলে কোন জায়গায় কন্ট্রিবিউট করছেন এখন? সো আমি যদি সিম্পলি বলি, আসলে আমি ফোকাস করতেছি মেইনলি কিভাবে আমাদের প্রসেসটাকে স্ট্রিমলাইন করা যায়, নট ফোকাসিং অন দ্য পিপুল ডিপেন্ডেন্সি বাট অন দ্য সিস্টেম অ্যান্ড প্রসেস ডিপেন্ডেন্সি, সো দ্যাট আমাদের পিপুল চেঞ্জের সাথে সাথে আমার সিস্টেমের যে কন্টিনিউইটি এবং অপারেশনসের যে কন্টিনিউইটি অ্যান্ড ইমপ্রুভমেন্ট অপরচুনিটি, এইটা যাতে আমাদের ব্রেক হয়ে না যায়। আচ্ছা, তার মানে হচ্ছে যেন আপনাদের যে বিজনেস অ্যাক্টিভিটি আপনারা কাজ করছেন বিভিন্ন ফ্যাক্টরির সাথে, সেই জায়গাতে যেন কোনো রিস্ক না আসে, সেটা হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করছেন এখন। সেটার ডিজাইন নিয়ে, বাট আমাদের ফার্স্ট ফোকাস হইতেছে আমাদের ইন্টারনাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, দ্যাট মিনস ইনসাইড আওয়ার অর্গানাইজেশন, ইনসাইড আওয়ার টিম, আমরা এই প্রসেসটাকে কিভাবে আরও স্ট্রিমলাইন এবং স্মুথ করতে পারি, সো দ্যাট আমরা ওভারঅল অপারেশনসে ইফিসিয়েন্সিটা ইমপ্রুভ করতে পারি। আচ্ছা আচ্ছা। সো জাহিদুর ভাই, এই জায়গাতে যেটা আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি কারেন্টলি একটা বাইং অফিসে কাজ করছেন একটা ইম্পর্টেন্ট রোলে, সো গত 10 বছর যদি আমরা ইন্ডাস্ট্রিটা দেখি, আরএমজি ইন্ডাস্ট্রিটা, এই 10 বছরে মানে ভালো কি হয়েছে আমাদের? পজিটিভ গ্রোথ কি ছিল আমাদের? সো অবশ্যই আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে খুব সিগনিফিকেন্ট একটা গ্রোথ হয়েছে আমরা যদি লাস্ট 10 বছর দেখি। সো টুডে আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, and I think our export value maybe 47 billion USD yearly. So এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা ভ্যালু। বাট আমরা যদি 10 ইয়ার্স ব্যাকে যাই, মেবি আমাদের এক্সপোর্ট ভ্যালু হয়তো ছিল 21 or 22 বিলিয়ন। সো দ্যাট মিনস কি, জাস্ট 10 ইয়ার্সে আমরা মোর দ্যান ডাবল করেছি। সো আমরা যদি ওভারঅল ভ্যালু বা অ্যামাউন্টটা কনসিডার করি, এটা তো খুব সিগনিফিকেন্ট একটা গ্রোথ। ওকে। আর আমাদের এই আরএমজি ইন্ডাস্ট্রিটা তো বলতে গেলে আমাদের কান্ট্রির ওভারঅল যে ইকোনমি, সেইটার একটা ওয়ান অফ দ্য কি ড্রাইভিং ফোর্স। সো আমার এই ইন্ডাস্ট্রি কাইন্ড অফ মেবি অলমোস্ট 85% কন্ট্রিবিউট করতেছে আমাদের টোটাল এক্সপোর্ট ভ্যালুতে। অ্যান্ড দিস ইন্ডাস্ট্রি আই থিঙ্ক ডিরেক্টলি মোর দ্যান 4 মিলিয়ন পিপুলের সাথে ইনভলভ। আমরা যদি ইনডিরেক্টলি কনসিডার করি, ইটস মাচ মোর। অ্যান্ড আরএমজি ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি যেইখানে ফিমেল ওয়ার্কফোর্সটাই আমাদের ডমিনেট করতেছে। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, অফকোর্স আমাদের মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রির ওয়ার্কফোর্সটা তো নট ফিমেল ডোমিনেটেড, বাট দিস ইন্ডাস্ট্রি ইজ ভেরি এক্সেপশনাল। সো আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে আমরা যারা রিলেটেড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, আমরা সবাই খুব প্রাউড ফিল করতে পারি যে আমরা এখানে যে কন্ট্রিবিউশনটা করতেছি। বাট আমি যদি স্পেশালি 2টা পয়েন্ট হাইলাইট করি, পার্টিকুলারলি ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্টটা গ্রোথ ইন লাস্ট 10 ইয়ার্স, আই থিঙ্ক আমি ফার্স্ট যেটা ফোকাস করবো যে আমাদের সোশ্যাল কমপ্লায়েন্স টপিকে যে ডেভেলপমেন্ট হয়েছে। পার্টিকুলারলি আমরা যদি আমাদের রানা প্লাজার ইনসিডেন্টের পরে সোশ্যাল ডেভেলপমেন্ট যেটা হয়েছে সোশ্যাল কমপ্লায়েন্স টপিকে, আই থিঙ্ক এটা ওয়ান অফ দ্য কি ডেভেলপমেন্ট বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে। অ্যানাদার পয়েন্ট
I think it's a environmental sustainability. So I think আমাদের around 230 ফ্যাক্টরিজ আছে যারা লিড গ্রিন ফ্যাক্টরিজ, এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি 100 টপ গ্রিন ফ্যাক্টরিজ লিস্টটা নিই, ওইখানে মেবি আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি হয়তো 53 বা 54 ফ্যাক্টরিজ। সো অফকোর্স এই দুটো এরিয়াতে আমাদের আরও ডেভেলপ করার স্কোপ আছে, আরও ইমপ্রুভ করার স্কোপ আছে, বাট ইটস সামথিং উই রিয়েলি ক্যান বি প্রাউড যে এই লাস্টটা 10-12 বছরে আমাদের সোশ্যাল কমপ্লায়েন্স এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি টপিকে যে ডেভেলপমেন্ট হয়েছে। থ্যাংক ইউ জাদুর ভাই। তো এই জায়গাতে একটা মানে আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে আমাদের দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের টপ 100টা গ্রিন ফ্যাক্টরি নিলে মেজরিটি থাকবে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোই। সো গ্রিন ফ্যাক্টরি তো নর্মালি স্টাবলিশ করা একটু এক্সপেন্সিভ কম্পেয়ার টু আর জেনারেল ফ্যাক্টরি, একটু এক্সপেন্সিভ। তো সে অনুসারে কি আমরা বিজনেসে ভ্যালু এডেড প্রোডাক্ট পাচ্ছি প্রোডাকশনের জন্য? মানে আমাদের কি ওভারঅল যদি আমরা বলি যে আগে আমরা যে প্রাইসে প্রোডাক্ট করতাম, আমরা কি এখন তার চেয়ে বেটার রেঞ্জে প্রোডাক্ট করছি, নাকি আমরা আসলে ওই জায়গাতে পিছিয়ে যাচ্ছি আসলে দিন দিন? এইখানে আমি যেটা বলবো, অফকোর্স আমি যখন ইনভেস্টমেন্ট করতেছি গ্রিন অর সাস্টেনেবিলিটি টপিকে, এইটা আমার একটা লিভারেজ ক্রিয়েট করতেছে ইন দ্য কম্পিটিটিভনেস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড লেভেল। অফকোর্স এখন আমি যদি বায়ারের পার্সপেক্টিভে বলি অর রিটেলার পার্সপেক্টিভে বলি, তারা কিন্তু অনলি প্রাইস বা কস্ট নিয়ে স্যাটিসফাই না। সো দে আর মোর ফোকাসিং অন দ্য TECO অ্যাপ্রোচ। আচ্ছা, সো হোয়ার মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইজ অলসো পার্ট অফ দ্য কনসিডারেশন। টিএসইউ মানে টিএসইউ বলতে কি বোঝাচ্ছেন ভাই? টোটাল এনভায়রনমেন্টাল কস্ট অফ ওনারশিপ। আচ্ছা, দ্যাট মিনস আমি যখন কোনো একটা সোর্স থেকে একটা প্রোডাক্ট যখন পারচেস করতেছি বা সোর্স করতেছি, what are the total cost or expense I'm doing, including the price I'm paying, including the different risk factor, including my management and service level, and also how I'm impacting the environment from sourcing for a particular destination or country. So it's include everything. So of course our green বা sustainability initiative will help me ইন দ্য ফিউচার লং রান। অ্যান্ড এগেন আমি যদি প্রাইস রেঞ্জের কথা বলি, এইখানে বাংলাদেশের খুব বিগ একটা স্কোপ আছে ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, আমরা এখনো যদি আমাদের প্রোডাক্ট রেঞ্জটা কনসিডার করি, দাদা রেঞ্জ ইজ নট ভেরি ওয়াইড। মেবি স্টিল বাংলাদেশের জন্য মোস্টলি ভেরি বেসিক এবং ভলিউম প্রোডাক্টটাই রিটেইলাররা কনসিডার করে বাংলাদেশের জন্য। সো এই ক্ষেত্রে অফকোর্স ইটস নট এ ওয়ান সাইডেড। ইটস নট লাইক ওকে বায়ার বা রিটেইলাররা আমাদের হাই টেকনিক্যাল প্রোডাক্ট অর হাই ভ্যালুর প্রোডাক্ট দিতেছে না। দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ কিন্তু কোনো কিছু দিবে না। রাইট, ওয়ার্ল্ড ইজ ভেরি লাইক চ্যালেঞ্জিং প্লেস, উই নিড টু আর্ন ইট। ওকে, এবং এই আর্ন করার জন্য আমাদের ওই প্ল্যাটফর্ম এবং এই ক্যাপাসিটি বা কম্পিটেন্সিটা ডেভেলপ করতে হবে, সো দ্যাট দ্য রিটেইলার see ourselves as maybe more value added or more technical product producer instead of only the very basic and volume producer. তাহলে এই পয়েন্টে ধরেন বাংলাদেশে তো গার্মেন্টস চলতেছে প্রায় কত 50 বছর ধরে। আমাদের সুদীর্ঘ এই 50 বছরে শুরুতে হয়তো বা বাংলাদেশ ছিল একমাত্র যে প্রাইস কম, এখানে প্রোডাকশন করা যায়। তো ওই কনসেপ্ট থেকে 50 বছর পর একটা ইন্ডাস্ট্রি, আবার এতগুলো গ্রিন ফ্যাক্টরি আছে আমাদের, স্টিল কেন বায়াররা আমাদেরকে ভলিউমে কনসিডার করে? কেন আমরা এখনো টেকনিক লাগাইতে পারি নাই যে লেভেলে আমরা 50 বছর পর আসার কথা ছিল? আমাদের মেন সমস্যাটা কোন জায়গায়? সো এইখানে আমি যদি আমাদের সমস্যা বা চ্যালেঞ্জের কথা বলি, অফকোর্স বায়ারের কনফিডেন্স বা বায়ারের ইন্টেনশন অর ইভেন বায়ারের সোর্সিং স্ট্র্যাটেজি একটা ফ্যাক্টর। কারণ বায়াররা যখন তাদের লং টার্ম সোর্সিং স্ট্র্যাটেজি প্রিপেয়ার করতেছে, অফকোর্স দে আর প্ল্যানিং সামথিং, ওকে হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট দে উইল প্রডিউস ইন হুইচ কান্ট্রিজ। সো দিস ইজ ওয়ান পার্ট। অ্যান্ড অ্যানাদার পার্ট আই থিঙ্ক আমাদের আরও প্রোঅ্যাক্টিভলি নিজেদের প্রিপেয়ার করে মোর অ্যাপ্রোচ করতে হবে যে ঠিক আছে আমরা ইভেন হাই টেকনিক্যাল অর মিড রেঞ্জ প্রোডাক্ট আমরা করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট আমার যদি প্রোডাকশন ফ্যাসিলিটিজ এইটা, তো এই প্রোডাকশন ফ্যাসিলিটি টেকনিক্যাল পার্সপেক্টিভে কিভাবে আমরা আরও ডেভেলপ করতে পারি। আচ্ছা, অ্যান্ড বাংলাদেশের পার্সপেক্টিভ আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেইন এরিয়া হইতে পারে যেখানে আমরা অ্যাটেনশান দিতে পারি।
এই প্রোডাক্টের রেঞ্জ বা অফারটাকে আরও ডাইভার্সিফাই করার জন্য, সেটা হইতেছে আমাদের ওয়ার্কফোর্সের যেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি। সো আমাদের ওয়ার্কফোর্সের কম্পিটেন্সি তো অবশ্যই ডেভেলপ করতে হবে, কারণ একটা বায়ার যখন একটা কান্ট্রিতে যদি একটা মিড রেঞ্জ বা হাই রেঞ্জ প্রোডাক্টটা প্রোডাকশন করার জন্য প্ল্যান করে, আফটার দ্যাট এইটা যদি কোনো ডিফিকাল্টিস ফেস করে, ইট ক্যান বি অন দ্য কোয়ালিটি, ইট ক্যান বি অন দ্য ডেলিভারি টাইম, অফকোর্স এই ডিসিশনটা মেবি নেক্সট টাইম সে নিতে অনেকবার হেজিটেট করবে। আচ্ছা, সো আমরা যদি আগে নিজেদের প্রিপার করতে পারি এবং অ্যাকর্ডিংলি আমাদের মার্কেটিং এবং কমিউনিকেশান এবং মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে অ্যাপ্রোচ করতে পারি, দ্যাট রেস্ট্রিকশন ক্যান বি স্টেপ বাই স্টেপ রিমুভ। আচ্ছা, আচ্ছা। তাহলে এখন যেহেতু আমরা মার্কেটিং এবং প্রোডাক্ট নিয়ে কথা বললাম, এই যে আমরা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে চাকরি করতেছি, আমরা তো ধরেন আপনাদের কাছে যাচ্ছি অর্ডারের জন্য, আপনার বাইং অফিস বা ব্র্যান্ড অফিস যাচ্ছে অর্ডারের জন্য। সো আপনারা কীভাবে মার্কেট করেন? তাহলে আপনাদের বাইং অফিস মানে আমাদের কেন দরকার আসলে? মানে কেন আমি ডিরেক্টলি ব্র্যান্ড অফিসে যেতে পারতেছি না? গ্যাপটা কোথায়? কেন বাইং অফিসের দরকারটা কি আসলে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর নট কম্পিটিং উইথ ইচ আদার। আচ্ছা, আমাদের এই মাইন্ডসেটটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে ইনস্টেড অফ কম্পিটিশন উই আর মোর কোলাবোরেটিং। সো আমি যদি ম্যানুফ্যাকচারার এবং ট্রেডিং হাউস ওর বাইং হাউস যদি কম্পিটিশানে থাকি, মেবি কেউই গেইন করবে না। বাট আমরা যদি মোর কোলাবোরেটিভ অ্যাপ্রোচে থাকি, উই ক্যান ক্রিয়েট এ উইন উইন সিচুয়েশান। সো এই ক্ষেত্রে দেখো, আমি যখন এমন না যে আমি যখন ম্যানুফ্যাকচারার আমি নিজে মার্কেটিং বা ব্র্যান্ডিং করতে পারবো না, ইটস ভেরি মাচ পসিবল অলসো। মেবি আমি ডিরেক্টলি রিটেলার বা ব্র্যান্ডের সাথে কাজ করব, বাট এভরিথিং হ্যাজ এ কস্ট। সো আমি যখন ডিরেক্টলি মার্কেটিং করতেছি, আমাকে এই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বিল্ড করতে হবে, আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ পিপল। বাট আমি যখন একটা ট্রেডিং হাউস আর ওর বাইং হাউসের থ্রুতে যাইতেছি, মেবি দে হ্যাভ দ্যাট কোর কম্পিটেন্সি এবং কমপ্লিমেন্টারি কম্পিটেন্সি, এবং দে আর মোর কম্পিটেন্ট টু ম্যানেজ দ্য রিলেশনশিপ উইথ বায়ার্স, so that they can optimize or they can efficiently use their resource. So এই ক্ষেত্রে they have the core competency to build and manage the relationship with buyers. আচ্ছা। And as a manufacturer, maybe manufacturer has core competency to produce that product. So it's a complement of both competency. ওকে, তাহলে যদি ধরেন নিয়ার ফিউচারে ফ্যাক্টরিতে আমাদের স্মার্ট লোকজন কমিউনিকেশন এবং এই জায়গাতে যদি আমাদের লোক চলে আসে, তখন তো বাইং অফিসে কোনো ব্যবসা থাকবে না তাহলে আর। It's not like that. At the end of the day, there are values added by the buying house. So it does not mean যে আমার ম্যানুফ্যাকচারাররা বাইং হাউস ছাড়া অপারেশনস বা বিজনেস চালাতে পারবে না। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেও অনেক ফ্যাক্টরিজ আছে, অনেক ম্যানুফ্যাকচারার্স আছে। দে আর নট ওয়ার্কিং উইথ এনি বাইং হাউস, দে আর ওয়ার্কিং ডিরেক্টলি উইথ দ্য ব্র্যান্ড অর রিটেলার, অ্যান্ড দে আর ডুইং দ্য বিজনেস সাকসেসফুলি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস ইম্পর্টেন্ট আমি আমার বিজনেস মডেলটাকে কীভাবে ডিজাইন করি এবং অ্যাকর্ডিংলি কীভাবে আমার সেট আপটা বিল্ড করি। আচ্ছা, আমি যদি আমার বিজনেস মডেলটা সেট আপ করি, ওকে আই উইল ডু ডিরেক্টলি বিজনেস উইথ দ্য রিটেলার অর ব্র্যান্ড, আই উইল নট গো থ্রু বাইং হাউস, ইটস অলসো ইটস ফাইন। বাট আমাকে অ্যাকর্ডিংলি ইনভেস্টমেন্ট করতে হবে, অ্যাকর্ডিংলি টিম বা সেট আপটা বিল্ড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম অফকোর্স আমি যখন বাইং হাউস বা ট্রেডিং হাউস, I have a portfolio of buyers. So এইখানে ডিফারেন্ট বায়ার্সের ডিফারেন্ট এক্সপেকটেশন থাকে, নিডস থাকে, প্রোডাক্ট টাইপোলজি থাকে, অর্ডার ভলিউম থাকে, অ্যান্ড আই হ্যাভ এ টাইপ পোর্টফোলিও অফ ম্যানুফ্যাকচারার। সো এইখানে কি আমি আমার নিডটাকে অ্যাকুমুলেট করে আমার যে প্যানেল অফ সাপ্লায়ার্স আছে সেটাকে আমি বেটার ওয়েতে ফিট করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো না যে এখানে অনলি একটা পার্টি উইনার হইতেছে। So of course, the buying house is contributing, is adding value for both the retailer and also the manufacturer. বাট এই আমাদের এই প্রসেসে তো বাইং অফিস কোনো রিস্ক নিচ্ছে না। ধরেন আমি একটা অর্ডার ফেল করলাম, সব তো ঝামেলা যাচ্ছে ফ্যাক্টরির উপর দিয়ে, লায়াবিলিটি তৈরি হচ্ছে ফ্যাক্টরির, বাইং অফিসে তো কোনো লায়াবিলিটি না আসতেছে না। তাহলে কেন বাইং অফিস কেন প্রফিটের পার্সেন্টেজ আসবে এখানে? It's not exactly the way you said. কারণ আমি যখন কোনো অর্ডারে বা কোনো প্রজেক্টে ফেল করতেছি,
মেবি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমরা শুধু দেখতেছি যে বাইং হাউস আমাদের সাথে কিভাবে এই বিষয়টা নিয়ে ডিল করতেছে, বাট রিটেইলার বা ব্র্যান্ড বাইং হাউসের সাথে কিভাবে ডিল করতেছে এই পার্টটা কিন্তু আমি দেখতেছি না। সো ইউ নেভার নো হোয়াট ইজ দ্য সিচুয়েশন অর হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ একজন বাইং হাউসের এই প্রজেক্ট ফেলের কারণে বাইং হাউস কি সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে। In some cases even the situation is tougher, the situation is more complex যখন কোনো অর্ডার বা প্রজেক্ট ফেল করতেছে। সেটা কি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি নিতে হয় বাইং অফিসকে? Of course it's a shared responsibility, but I think এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন কোথাও ফেল করতেছি হু ইজ রেসপন্সিবল। ওকে, আমি যদি ইটস এ ইন এ আইডিয়াল কেসে বলি, আমার অর্ডার বা প্রজেক্টটা ফেল করার জন্য যদি বাইং হাউস রেসপন্সিবল হয়, অফকোর্স বাইং হাউস ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি। in a illogical way normally buying house is not pushing or passing the responsibility to always the manufacturer. আচ্ছা, It should be a shared responsibility, এবং যেই রেসপন্সিবিলিটি নিয়েছে এটার ওনারশিপটা নেওয়া। আমার রেসপন্সিবিলিটির জন্য বা আমার জন্য যদি প্রজেক্টটা ফেল করে, আই শুড টেক দ্য কনসিকুয়েন্স। ইটস সেম ফর বাইং হাউস, ইটস সেম ফর দ্য ব্র্যান্ড অফিস, ইটস সেম ফর দ্য ম্যানুফ্যাকচারার। আচ্ছা, But again, it's not very easy to clearly see, okay, who is the responsible, because it's a teamwork. So many parts are overlapped. ওকে। এখানে একটা জিনিস বাইং অফিস প্রায় করে যে একদম একটা সাপ্লায়ারকে একটা টার্গেট দেয় যে আমি পাইছি $2, তো হয়তো বা পরের সাপ্লায়ার বলতেছে আমি পাইছি $1.90, পরের সাপ্লায়ার বলতেছে $1.80, এই করে 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 কি প্রাইজের একটা বিরাট চাপ তৈরি করে। তো এইটা কি হেলদি প্র্যাকটিস আপনার মনে হয়? এভাবে কি আসলে ব্যবসা করা উচিত? এখানে দেখো, অফকোর্স আমি যদি বলি যে হেলদি প্র্যাকটিস কি না, আই উইল নট গো ইন দ্যাট ডিরেকশন। মেবি এটার আরও বেটার ওয়ে আছে এই বিষয়টাকে ম্যানেজ করার। কারণ আমরা যদি মোর কোলাবোরেটিভ অ্যাপ্রোচে থাকি উইথ দ্য ম্যানুফ্যাকচারার, মেবি রাইট অ্যাপ্রোচ হইতে পারে যে আমার অ্যাকচুয়াল কস্টটাকে ডিফাইন করা। আমি যখন একটা প্রোডাক্ট প্রডিউস করতেছি, হোয়াট ইজ দ্য রাইট কস্ট টু প্রডিউস দ্যাট প্রোডাক্ট। After that, we can agree or negotiate a fixed percentage of profit. But a approach is not only the responsibility to the buying house or trading house. কারণ আমি যখন বাইং হাউসের পার্সপেক্টিভ একজন ম্যানুফ্যাকচারের সাথে কথা বলি, ইটস কোয়াইট ইম্পসিবল টু নো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট টু প্রডিউস দ্য প্রোডাক্ট। এবং আমি যখন আমার পার্সপেক্টিভে দেখবো, আমাকে যখন ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার ডিফারেন্ট প্রাইস অফার করতেছে, এবং উইদাউট having the actual cost information, I don't know which price is right. So of course আমাকে যদি কয়েকজন ম্যানুফ্যাকচারার ডিফারেন্ট প্রাইস দেয় উইথ সেম অর সিমিলার লেভেল অফ ভ্যালু, I don't have any reason to choose a expensive manufacturer or supplier. এই সেক্ষেত্রে কি সার্ভিস বা রিলায়েবিলিটি আপনারা কনসিডার করেন না? অবশ্যই, দ্যাটস ওয়াই আই সেড if it's a similar level of values. আচ্ছা, অফকোর্স আমি শুধু প্রাইস দেখেই এমন কোনো জায়গায় অর্ডার প্লেস করব না যাদের সাথে মেবি আমাদের স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট নাই। আমাদের অফকোর্স অ্যাজ এ বাইং হাউস বা আমরা যেই পার্টিকুলার বায়ারের অর্ডার নিয়ে ডিল করতেছি, সবার তো একটা বেসিক কিছু রিকোয়ারমেন্ট থাকে ইন টার্মস অফ আমার ফ্যাক্টরির যেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পার্টিকুলারলি ওয়ার্কার সেফটি, সিকিউরিটি, compliance, environment, different ইস্যুতে they have some minimum standards. So of course এই স্ট্যান্ডার্ডটাকে তো অবশ্যই রেসপেক্ট করতে হবে। এবং আমি যখন অর্ডার প্লেস করবো, আমার জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে কতটা লেস চ্যালেঞ্জ ফেস করে আমি অর্ডারটা এক্সিকিউট করতে পারবো। দ্যাট মিনস আমি যখন বাইরে থেকে অর্ডার নিচ্ছি, আই হ্যাভ এ ডেট অ্যান্ড একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। আচ্ছা, এখন কেউ আমাকে বেটার প্রাইস দিতেছে, বাট ইফ আই এম ডোন্ট ফিল কনফিডেন্ট ইন টার্মস অফ রিলায়াবিলিটি অফ কোয়ালিটি অ্যান্ড টাইম, অফকোর্স আই উইল নট টেক দ্যাট প্রাইস। সো ইটস এ প্যাকেজ, ইটস নট অনলি দ্য প্রাইস, ইটস এ প্রাইস অ্যান্ড দ্য সার্ভিস আই ক্যান হ্যাভ ফ্রম দ্যাট ম্যানুফ্যাকচারার। ওকে। আমি একজন ম্যানুফ্যাকচারার হিসাবে, আপনি একজন বায়ার, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আমার ফ্যাক্টরির বিজনেসটাকে মোর সাস্টেনেবল করতে চাই, আমি চাই যে আমার ফ্যাক্টরি মোর প্রফিটেবল হোক, এবং গ্র্যাজুয়ালি আমার
বিজনেসটা মোর এফিশিয়েন্ট হোক, সেই ক্ষেত্রে আপনার যে ব্রড এক্সপিরিয়েন্স সোফার, এই এক্সপিরিয়েন্সে আপনার অ্যাডভাইস কি হবে? এইখানে ফার্স্ট থিং আমাকে যেটা করতে হবে, দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ। আমি বাইং হাউস বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাইং হাউসের যেই প্রাইস প্রেশার বা যে প্রাইস লেভেল, এটা তো আসতেছে আমার রিটেলারদের কাছ থেকে। তো আমাকে যখন রিটেইলার যে প্রাইস দিচ্ছে, আমি তো সেটার উপর বেস করে ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলতেছি। সো অফকোর্স উই ক্যান ওয়ার্ক, ওকে, হাউ উই ক্যান হ্যাভ বেটার প্রাইস। ইটস ভেরি নর্মাল, সবাই চাইবে বেটার প্রাইস। আমি যখন সেলার, ইটস নট অনলি ফর দ্য আরএমজি ইন্ডাস্ট্রি, ইভেন আমরা যদি একটা সিম্পল শপও চিন্তা করি, আমি যখন সেলার, আমি চাইবো অবশ্যই ম্যাক্সিমাম প্রাইসে প্রোডাক্টটা সেল করা। অ্যাট দ্য সেম টাইম আমি যখন বায়ার, আমি চাইবো সবচেয়ে কম প্রাইসে এই প্রোডাক্টটা আমার নেওয়া। সো আফটার দ্যাট আমি যখন একটা প্রাইস পয়েন্টে এগ্রি করতেছি, মেবি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমাদের মোর ফোকাস করতে হবে কিভাবে আমি এই অর্ডারটা বা স্টাইলটা এক্সিকিউট করতে পারি উইথ দ্য বেস্ট অপটিমাইজড ওয়ে ইন টার্মস অফ কস্ট। কারণ আমি যখন কস্টটাকে মিনিমাইজ করতে পারবো উইথ দ্য সেম এগ্রিড প্রাইস, আই উইল হ্যাভ বেটার প্রফিটেবিলিটি। সো অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমাকে ফোকাস করা উচিত আমি আমার অপারেশনসগুলোকে কিভাবে আরও ইফিসিয়েন্ট করতে পারি, স্টার্টিং ফ্রম সোর্সিং, starting from production, starting from my shipment and commercial processing, and also the financial management, and also my internal operations. আমি এইখানে কিভাবে আমার কস্টটাকে অপটিমাইজ করতে পারি, সো দ্যাট আমি আমার প্রফিটেবিলিটি অ্যাট দ্য সেম টাইম প্রোডাক্টের প্রাইস কম্পিটিটিভনেসটা ইনশিওর করতে পারি। আমি যদি কম্পিটিটিভ না হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে প্রাইসে, অফকোর্স নট অনলি অন দ্য ফাইনাল প্রাইস বাট ইনক্লুডিং অল দ্য আদার থিংস, আমি যদি কম্পিটিটিভ না হই, নো ওয়ান উইল শো ইন্টারেস্ট ফর মি। ইটস দ্য ফ্যাক্ট, উই লাইক ইট অর নট, দিস ইজ দ্য ফ্যাক্ট। সো এই জায়গাতে আমার ধারণা প্রত্যেকটা মালিকই চায় যে আমার ফ্যাক্টরি খুব এফিশিয়েন্ট হবে, আমার কোথাও কোনো অন্যরকম মানে ইরোশন হবে না, আমার প্রোডাকশন বেস্ট এফিসিয়েন্সি পাবে, এটা সবাই চায়। ইভেন সবাই কিন্তু চেষ্টা করে সব প্ল্যানিং যেন ঠিক থাকে, ডেলিভারি অন টাইম হয়, তো প্রত্যেকটা মালিকের উইশটা সেরকম। কিন্তু এত বছর পরেও এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি ক্যাওয়াস লেগে থাকে, মারামারি, ঝগড়াঝাটি, এবং দেখা যাচ্ছে দিন শেষে অন টাইম ডেলিভারি ফেল করতেছে, কোয়ালিটির প্রবলেম হচ্ছে। আপনার অবজারভেশনে মানে এটা রুট কজটা কি আসলে? দেখো, এইটার রুট কজ অফকোর্স মেবি আমরা টেকিং টাইম, বাট থিংস তো ইমপ্রুভ করতেছে। দিস ইজ দ্য, লেটস সে, দ্য থিংস উই ক্যান বি পজিটিভলি অ্যাড্রেস। বাট আমি যদি ওভারঅল ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে বলি, পার্টিকুলারলি ফর বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল আমরা কিন্তু এখনও ওই মাইন্ডসেটে পুরোপুরি নাই যে কীভাবে আমি আমার ফুল প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে পারি ইন টার্মস অফ আমার ফ্যাসিলিটিস, ইন টার্মস অফ টেকনোলজিস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইন টার্মস অফ মাই হিউম্যান অর পিপুল ইনভেস্টমেন্ট। আচ্ছা, দেখো, আমি যদি সিম্পল একটা এক্সাম্পল নিই, আমাদের ইন্ডাস্ট্রিতে মেবি আমরা এখনো একজন মার্চেন্ডাইজার একটা প্রোডাক্ট দেখেই এটার প্রাইস কত হবে বা সিএম কত হবে এইটা যে বলে দিতে পারি, এটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। ইটস অলসো গুড থিং বিকজ দ্যাটস হিজ অর হার expertise. We should recognize that, we should appreciate that. But at the same time, it's not a very standard process, because tomorrow if that guy is not available, it's very difficult. Other people can tell it, okay, the CM or right, FOB will be that much. But আমাদের more focus করতে হবে how we can calculate or determine the CM or the price of the product. You mean the process? Yeah, আমরা যদি এই প্রসেসটাকে ডেভেলপ করতে পারি, এই প্রসেসটাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আনতে পারি, দ্যাট মিনস কি উই আর মোর ডিপেন্ড অন দ্য প্রসেস, নট অন দ্য পিপল। রাইট। ওকে, সো এই ক্ষেত্রে আই থিঙ্ক অফকোর্স থিংস আর ইমপ্রুভিং, বাট আমাদের এখনও অনেক স্কোপ আছে এখানে কাজ করার। যে আমার স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত ফুল এন্ড টু এন্ড সাপ্লাই চেইনের কীভাবে আমরা প্রসেসটাকে আরও স্ট্যান্ডার্ডাইজ করে একটা সিস্টেমেটিক ওয়েতে রান করতে পারি, সো দ্যাট সিস্টেম উইল গাইড আস হাউ টু ডু অর হোয়াট টু ডু অ্যান্ড হোয়েন টু ডু হোয়াট। রাইট।
লাস্ট একটা জিনিস জানতে চাইবো, বাংলাদেশের একটা গোল ছিল বাই 2030 আমরা $100 বিলিয়ন এক্সপোর্ট কান্ট্রি হতে চাই। ওই গোলের পিছনে আমরা এখন পর্যন্ত কি মনে হয় কতটুকু আগাচ্ছি, বা এটা কি আদৌ ফিজিবল টার্গেট কিনা, বা ওখানে যেতে হলে আসলে কোন কোন জায়গাতে আমাদের ইমিডিয়েট চেঞ্জ আনা দরকার? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন গোল বলতেছি, ফর মি ইটস মোর ইম্পর্টেন্ট আমরা কিভাবে প্রোগ্রেস করতেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা 100, অফকোর্স ইটস এ ভেরি এক্সিলেন্ট মাইলস্টোন। আমরা 100 অ্যাচিভ করতেছি কি না, অফকোর্স অ্যাচিভ করতে পারলে উই শুড বি ভেরি হ্যাপি, উই শুড বি ভেরি প্রাউড, অ্যান্ড অফকোর্স আমাদের টার্গেট থাকা উচিত যে আমরা এটা অ্যাচিভ করতেছি, যেহেতু আমরা গোলটা সেট করেছি। বাট দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিভাবে প্রোগ্রেস করতেছি, নট অনলি অন দ্য নাম্বার বাট অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অন দ্য ইন্ডাস্ট্রি। ওকে, ইট ক্যান বি, আমি যদি কয়েকটা বিষয় হাইলাইট করি, আই থিঙ্ক আমাদের জন্য একটা বিষয় খুব ইম্পর্টেন্ট হইতে পারে, সেটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সিচুয়েশনটা কি। ওভারঅল ইন্ডাস্ট্রি কিন্তু এখনো ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অন্য কান্ট্রি, পার্টিকুলারলি চায়নার উপর ডিপেন্ডেন্ট। আমি যদি ইভেন আমাদের আরএনজিটাতে ফোকাস করি, দেখো আমাদের সিনথেটিক বেসড যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিন্তু খুব একটা পজিটিভ গ্রোথ ট্রেন্ডে আছে ইন টার্মস অফ কনজিউমার ইন্টারেস্ট বা ওভারঅল গ্লোবাল মার্কেট স্ট্যান্ড পয়েন্ট অফ ভিউ থেকে। বাট এটার যে ফেব্রিক, এই ফেব্রিক লোকালি প্রডিউস করার মতো যে ফ্যাসিলিটিস বা প্রডিউস করার মতো যে ফ্যাসিলিটিস, এইটা কিন্তু খুব বেশি বাংলাদেশে অ্যাভেলেবল নাই। সো আমরা ফিউচারে কিন্তু বাংলাদেশের জন্য একটা পোটেনশিয়ালিটি আছে যে আমরা এই সিনথেটিক বিজনেসের কেকের একটা বিগ পার্ট আমরা শেয়ার করতে পারি। বাট আমরা কিন্তু অলমোস্ট ফুললি ডিপেন্ডেন্ট ইভেন ফর দ্য ফেব্রিক অন আদার কান্ট্রিজ। কটন বেসড ফেব্রিক অফকোর্স আমরা সিগনিফিকেন্টলি লোকালি প্রডিউস করতেছি, দ্যাটস গুড, দ্যাটস এ ভেরি গুড থিং, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট। অ্যাট দ্য সেম টাইম এটারও কিন্তু কটন আসতেছে বাইরে থেকে। সো আলটিমেটলি কি সামহাও আমরা অন্য কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে। সো আমরা অফকোর্স আমরা এক্সপোর্ট ভ্যালুটা দেখতেছি, আমরা হ্যাপি হইতেছি 47 বিলিয়ন অর ইভেন 50-100 বিলিয়ন দেখে অ্যাচিভ করে। অফকোর্স আমি এটাকে ছোট করতেছি না, বাট আমাদের এটাও কিন্তু দেখতে হবে যে আমাদের ট্রু ভ্যালু অ্যাডিশন কতটুকু। সো এই ট্রু ভ্যালু অ্যাডিশনটা আমরা কিভাবে বাড়াইতে পারি, এইটা মেবি আমার ইন্ডাস্ট্রির জন্য মোর ডেভেলপমেন্ট ক্রাইটেরিয়া হওয়া উচিত, ইনস্টেড অফ অনলি ফোকাসিং অন দ্য এক্সপোর্ট নাম্বার। এবং আমি যতক্ষণ না পর্যন্ত আমার এই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওভারঅল সাপ্লাই চেইনের যে রেজিলিয়েন্সি, এইটা কিন্তু আমি ইমপ্রুভ করতে পারবো না। সো আলটিমেটলি দেখো, আমি যদি বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, অফকোর্স দে আর ম্যাপিং দ্য সোর্সিং, মেবি দে আর ম্যাপিং সোর্সিং বিটুইন চায়না, বাংলাদেশ, XYZ কান্ট্রিজ। বাট আমি বাংলাদেশের আমার যে সোর্সিং, সেটা আবার সামহাও চায়নার উপর ডিপেন্ডেন্ট। সো আমি যে সোর্সিংয়ের ক্ষেত্রে আমার যে রিস্ক মিনিমাইজেশন যে ড্রাইভটা ছিল বা যা ইন্টেনশনটা ছিল বাংলাদেশে একটা বিজনেস প্ল্যান করে, সামহাও কিন্তু এই রিস্কটাকে আমি মিনিমাইজ করতে পারতেছি না, বিকজ সামহাও ইটস কানেক্টেড উইথ চায়না। রাইট। সো এই ক্ষেত্রে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে একটা বিগ স্কোপ আছে কাজ করার। ওকে, অ্যানাদার পয়েন্টে যদি ফোকাস করি, আমরা যেটা শুরুতে বলতেছিলাম যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। সো অফকোর্স দেখো, আমাদের যে গ্রোথ আছে, এই গ্রোথটা আমরা কন্টিনিউ করতে পারবো না আমরা যদি আমাদের প্রোডাক্ট রেঞ্জটাকে ডাইভার্সিফাই না করতে পারি। এবং এটার জন্য শুরুতে যেটা বলতেছিলাম, অফকোর্স বায়ারের একটা পারসেপশন আছে, বাট এই পারসেপশনটাকে ব্রেক করার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের। সো আমরা কিভাবে প্রোঅ্যাক্টিভলি নিজেদের রেডি করে, ইন্ডাস্ট্রিটাকে রেডি করে বায়ারের সাথে প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট নিয়ে কাজ করতে পারি, সো দ্যাট আমরা মোর ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারি। এবং আমরা ইউনিক কি ভ্যালু রিটেলার বা ব্র্যান্ডকে অফার করতে পারি ইন টার্মস অফ প্রোডাক্ট, ইন টার্মস অফ সার্ভিস, ইন টার্মস অফ প্রসেস, দ্যাট ক্যান বি সামথিং উইল ক্রিয়েট দ্য ডিফারেন্স। অ্যান্ড লাস্ট পয়েন্টে আমি যদি ফোকাস করি এই টপিকে, আই থিঙ্ক আমাদের ওভারঅল সাপ্লাই চেনের যেই
অ্যাজিলিটি বা রেজিলিয়েন্স আমি যদি বলি, দেখো আমাদের লিড টাইম কিন্তু এখনো কোয়াইট লং। রাইট। অফকোর্স দেয়ার আর গুড রিজনস ফর দিস লং লিড টাইম, বাট এখানে কিন্তু আমাদেরই ওয়ে আউট করতে হবে যে কিভাবে আমরা আমাদের টাইম টু ডেভেলপটাকে আরো শর্ট করতে পারি, টাইম টু প্রডিউস, টাইম টু ডেলিভারটাকে আরো শর্টার করতে পারি। কারণ আমরা যদি ফুল ইন্ডাস্ট্রির ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা করি, আই থিঙ্ক আমাদের একটা বিগ স্কোপ আছে আমাদের ওভারঅল যে টাইম টু মার্কেট বা ইভেন রিপ্লেনিশমেন্ট লিড টাইমটাকেও অনেক অপটিমাইজ করার। আচ্ছা। এবং প্যারালালি আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে নিজেদের অ্যাডাপ্ট করতে পারি, আমাদের সাপ্লাই চেইনটা কিভাবে অ্যাডাপ্ট করতে পারে আমাদের সিচুয়েশনটা যখন চেঞ্জ হইতেছে। কারণ টু ডেজ লাইক আমরা যদি আরএফজি ইন্ডাস্ট্রি বলি, এটার যে রিটেইলার, মোস্ট অফ দ্য রিটেইলার কিন্তু ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কাজ করে। রাইট। সো দ্যাট মিনস কি দ্য চয়েস অফ দ্য কাস্টমার ইজ চেঞ্জিং ভেরি ফ্রিকুয়েন্টলি। রাইট। এবং এইটার সাথে যদি আমরা নিজেদের অ্যাডাপ্ট করতে না পারি, আমাদের সাপ্লাই চেইনটাকে যদি এটার সাথে অ্যাডাপ্ট করতে না পারি, অফকোর্স আমরা তো কনজিউমার বা বায়ার যেটা এক্সপেক্ট করতেছে আমরা তো এক্সপেকটেশনটা মিট করতে পারবো না। রাইট। সো আমাদের এই ওভারঅল সাপ্লাই চেইনের যে রেজিলিয়েন্সি বা অ্যাজিলিটি, এইখানে আমাদের ইমপ্রুভমেন্ট করার একটা বিগ স্কোপ আছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ক্যান বি এ গেম চেঞ্জার ফর দ্য ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ জাহিদুল ভাই আপনার ইনসাইটফুল ডিসকাশনের জন্য। সো আমাদের আরএমজি ইন্ডাস্ট্রির ভবিষ্যতে যেটা আমরা শুনলাম বা ডিসকাস করে জানতে পারলাম যে আমাদেরকে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে অনেক স্ট্রং করা দরকার, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রোডাক্ট গ্র্যাজুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সাপ্লাই চেনে আমাদের এফিসিয়েন্সি, আমাদের অ্যাজিলিটি, রেজিলিয়েন্সটা বিল্ড আপ করা দরকার। এবং সব কিছু কানেক্টেড হচ্ছে আমাদের হিউম্যান পাওয়ার, যে হিউম্যান পাওয়ারটা সব কিছুকে কন্ট্রিবিউট করে সব জায়গাতে। সো জাহিদুল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রোগ্রামে আজকে আসার জন্য এবং আপনার ভ্যালুয়েবল ইনসাইট শেয়ার করার জন্য। এবং আপনি যদি কোনো অ্যাডভাইস করতে চান আমাদের অডিয়েন্সকে। না, ওইভাবে মানে অনেক ডিসকাশন বললাম, ওইভাবে মানে অ্যাডভাইস করার মতো তেমন কিছু নাই। বাট আমি যেটা বলবো যে আমাদের যে আরএফজি ইন্ডাস্ট্রি, অফকোর্স এই ইন্ডাস্ট্রি একটা সিগনিফিকেন্ট লেভেলে অলরেডি আছে। আমরা ইভেন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে মেড ইন বাংলাদেশ যে ব্র্যান্ড, এটা অফকোর্স একটা মানে কি বলবো আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ সিম্বল হিসাবে অলরেডি একটা পজিশনিং ক্রিয়েট করে নিয়েছে। বাট এই ইন্ডাস্ট্রিতে আরও আমাদের অনেক কিছু করার আছে। সো অফকোর্স এই ইন্ডাস্ট্রিকে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কোলাবোরেটিভ এবং হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, যেখানে অল স্টেক হোল্ডাররা একসাথে কাজ করবে মোর অন দ্য স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভে। অফকোর্স ইটস ইম্পর্টেন্ট আমরা আজকে কী করতেছি, বাট ইটস মোর ইম্পর্টেন্ট আমরা কিভাবে চিন্তা করতেছি টুমোরো, ডে আফটার টুমোরো, ফিউচার রেডি হওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমাদের যারা ইন্ডাস্ট্রিতে যারা ইনভলভ, ইট ক্যান বি ডিরেক্টলি ইনডিরেক্টলি, আমাদের যে ডিফারেন্ট গভর্নমেন্টের যে বডিগুলো আছে এবং আমাদের ডিফারেন্ট ইনস্টিটিউশন বা একাডেমিক যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সবাই মিলে যদি আমরা পলিসি লেভেলে কাজ করি, আই থিঙ্ক আমরা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটাকে আরও প্রমোট করতে পারবো। রাইট। এবং দ্যাট ওয়ে উই ক্যান কন্টিনিউ the contribution for the country from this industry. So it's a pleasure discussion with you, Anam. Thank you very much once again. Thank you so much.